স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে ডলার ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে, জানালেন চিফ প্রসিকিউটর। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত, লাখো মানুষের অংশগ্রহণ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। বিচারে অভিযোগ প্রমাণিত হলে দলটি নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, আওয়ামী লীগের বিচার হলে সংগঠনের সভাপতি হিসেবে শেখ হাসিনাও বিচারের আওতায় আসবেন। দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে ইনশাআল্লাহ। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের বিচারের বিষয়ে বক্তব্য দেন। এটি যে শুধু কথার কথা নয় তা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রবিবার বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা একদিকে যেমন সরকারের থেকে নানান বাহিনীর মধ্য দিয়ে মানুষের জানমালের ক্ষতি করেছে, সংগঠন হিসাবে একইভাবে তারা এই দেশের সকল গণতান্ত্রিক ব্যবস্থা, সকল স্বাভাবিক যে বিষয়, তারা এগুলো তো নষ্ট করেছে। তো সেই কারণে এবং সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছে যে তারা গত জুলাই আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার উপর তাদের একদিকে তাদের সরকারের বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছে, অন্যদিকে তাদের সাংগঠনিকভাবে তাদের ছাত্রলীগ, যুবলীগ, মূলদল তারা জনগণের জানমালের উপর আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দলটির ভবিষ্যৎ কি হবে তাও জানালেন চিফ প্রসিকিউটর। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। এবং আপাতত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। সন্ত্রাস বিরোধী আইনে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। থ্যাংক ইউ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে পেশাদারত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির মুখে পড়বে না। আজ ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার উপর জোর দেন সরকার প্রধান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR রাষ্ট্রপতি নির্বাহী অফিসের অধীন পরিচালিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত ও অভিজাত রেজিমেন্ট। 1975 সালের 5 জুলাই প্রতিষ্ঠিত এই বাহিনীর প্রধান কাজ হল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত বিদেশি ভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। PGR এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার ঢাকা সেনানিবাসে এই বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি ঘিরে PGR সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে PGR সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকারের প্রধান নির্বাহী। PGR এর প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমার জীবনের সবচেয়ে শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনা আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের কথা মনে পড়ছে। সময়ের সঙ্গে তাল মেলাতে এই বাহিনীকে আরও বেশি প্রযুক্তি বান্ধব করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র PGR-ই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং
সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব, জনগণের সাহস ও গৌরবময় ইতিহাসের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িয়ে রয়েছে। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ট্রাম্পকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক শুধু দেশটির জন্যই নয়, বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেন তারেক রহমান। সরকারি যে কোনো অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে 3D কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। পরিপত্রে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে। জুলাই এলে তিনি অনেকটা স্তব্ধ হয়ে যান। খুঁজে বেড়ান স্বামী সাইফুল ইসলামের স্মৃতি, যিনি 24-এর আন্দোলনে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গুলিতে প্রাণ হারিয়েছিলেন। পেশায় সাইফুল ছিলেন বাস চালক। তার স্ত্রী হাজারীবাগের বাসিন্দা তানিয়া আক্তার মনে করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের গতি দিন দিন কমে আসছে। জুলাই ক্যালেন্ডারে শুধু একটি মাস নয়, এটি রক্তে লেখা এক গণ অভ্যুত্থানের নাম। 2024 সালের এই মাসে যখন লাখো কণ্ঠে উচ্চারিত হচ্ছিল অধিকার, ন্যায় ও পরিবর্তনের দাবি, তখন শাসক গোষ্ঠীর গুলিতে রক্তাক্ত হয় রাজপথ, প্রাণ যায় কয়েকশো মানুষের। কিন্তু দমনপীড়ন থামাতে পারেনি ছাত্র জনতাকে। পতন হয় শেখ হাসিনা সরকারের। সময় গড়িয়েছে, কিন্তু স্বজন হারানো বেদনা আজও রয়ে গেছে অনেকের মনে। তেমনি একজন রাজধানীর হাজারীবাগের বাসিন্দা তানিয়া আক্তার জুলাই আন্দোলনের সময় সায়েন্স ল্যাব মোড়ে স্বামী সাইফুল ইসলামকে হারিয়েছেন। 4 বছর বয়সী 2 যমজ ছেলে সহ 4 সন্তানের এই জননী স্বামীর কথা স্মরণ করে আজও বাক রুদ্ধ হয়ে পড়েন। 5 আগস্টে ঘরে সকাল থেকে ঘরেই ছিল, ওদিন আর বেরোতে সুযোগ পায় না। বাচ্চারা অসুস্থ, আমি বাসায় কাজ করতেছি, তা সুযোগ পায় না, বের হয় না। যখন হাসিনার পতন হয়েছে, শুনছে যে হাসিনা পালায় গেছে, তখন বেলা 3টা বাজে। তখন ওদের খাওয়াইছে, নিজেই খাওয়াইছে, ওদেরকে খাওয়াইয়া নিজেই ঘুম পড়েছে। ওইটাই আমার বাচ্চাদের জীবনের বাবার কোলে শেষ ঘুম ছিল। বাপ ছেলে একসাথেই গেছে। তা আমার ছেলে আর বীরের ভিতরে হারায় ফেলাইছে, মানে খুঁজা পায় না, পরে আর মোবাইল ছিল না, ফোনও দিতে পারে না। যখন বলছে রাস্তার কিনারে পড়ে আছে, তখন আমি বুঝতে পারছি আমার কেউ দেখতে দেয় না, যে ওরা তো গুলি করে পোড়াইয়া দিছে। হত্যাকাণ্ডের বিচার ও প্রতিশ্রুত সংস্কারের বিষয়ে কিছু অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অনেক দূর বলে মনে করেন তিনি। আমাদের জীবনটা যা হয়েছে, আমরা চাই না কোনো দিন কোনো রাজনীতিভাবে বা যে কোনোভাবেই হোক, যে এরকম জুলাই যেন ভাই আর কারো জীবনে কোনোদিনও না আসে। আমরা যে কি হারাইছি,
একমাত্র আমরাই বুঝি। আমার ছোট ছোট বাচ্চা এখনো আমার কিছুদিন পর পর যায় বলে মা বাবার ছবি তো আমি ছবি দেখবো। ভাই আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কিচ্ছু নাই। আমরা বিচার মনে হয় না কোনোদিন এই রাষ্ট্রে পাবো। আমরা আমাদের দিক থেকে দেখতেছি আমরা ভালো কিছু পাইনি। বৈষম্যহীন তো দূর হয়ই না, আরো বাড়ছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি রাজনীতির জন্য আর যাতে কাউকে স্বজন হারাতে না হয় এমন গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেন এই জুলাই শহীদের স্ত্রী। সার্জিস আলম কর, নাহিদ কর, এই যে বড় বড় উপদেষ্টা যারা ছিল এই আন্দোলনের, যারা সম্মুখীন মেইন নায়ক ছিল, 2-4 মাস না যাইতেই তারা দল গঠনে ব্যস্ত হয়ে গেছে, আমাদের দিকে তাকায় নেই। তারা কেন আমাদের দিকে তাকাইলো না? আমাদের বাচ্চারা এতিম হয়েছে কিন্তু তাদের জন্য। তারা যদি আন্দোলন ডাক না দিত আমাদের স্বজন ঘর থেকে কখনো বের হইতো না। এখন তাদের কাছে যাইতে গেলে আমাদের অ্যাপার্টমেন্ট নিতে হয়। আমরা হারাইছি, আমরাই বুঝতেছি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। রবিবার বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 85 বছর। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে জানান, দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম ফজলুল হক। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেম ফজলুল হকের জন্ম 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলার পাকন্দিয়া গ্রামে। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সুন্দরম ও লোকায়ত নামে 2টি সাময়িক পত্রের সম্পাদনা ছাড়াও 21শে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতির দর্শন, সাহিত্য চিন্তা, সংস্কৃতির সহজ কথার মতো 20টিরও বেশি বই প্রকাশিত হয়েছে গুণী এই অধ্যাপকের। 1981 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে লাখো মানুষ জানাজায় অংশ নেন। এছাড়া খামেনির 3 ছেলে, ইরানের প্রেসিডেন্ট ও স্পিকার সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন জানাজায়। আগামীকাল তেহরান থেকে শুরু হবে শোক মিছিল। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে লাখো মানুষ জানাজায় অংশ নেন। এছাড়া খামেনির 3 ছেলে, ইরানের প্রেসিডেন্ট ও স্পিকার সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন জানাজায়। আগামীকাল থেকে তেহরান থেকে শুরু হবে শোক মিছিল। লাখো মানুষের সমাগম ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড ইমাম খোমেনি মুসাল্লায়। অশ্রু সজল চোখে চলছে শ্রদ্ধা আর প্রতিশোধের অঙ্গীকারে ঘেরা এক ঐতিহাসিক বিদায় পর্ব। 7 দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার দ্বিতীয় দিনেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হতে থাকেন বিশাল এই ধর্মীয় কমপ্লেক্সে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় এখানে অনুষ্ঠিত হয় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা। প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যের জানাজায় ইমামতি করেন দেশটির অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানা যায় ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান সহ শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি। নারী থেকে প্রবীণ সবার গন্তব্য ছিল একটাই, অনেকের হাতে ছিল ইরানের পতাকা, আয়াতুল্লাহ খামেনির প্রতিকৃতি, পবিত্র কোরআন এবং কালো শোকের পতাকা। এ সময় বিভিন্ন স্থানে লাউডস্পিকারে পবিত্র কোরআন তেলাওয়াত, শোক সঙ্গীত ও বিপ্লবী সঙ্গীত সম্প্রচার করা হয়, যা পুরো নগরীতে এক গভীর শোকাবহ আবহ তৈরি করে। ঘোষণা অনুযায়ী সোমবার রাজধানী জুড়ে শোক মিছিল হবে। মঙ্গলবার খামেনির কফিন নিয়ে যাওয়া হবে কোম নগরীতে। এরপর বুধবার কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। শোক যাত্রা হবে নাজাফ ও কারবালা শহরেও। অনুষ্ঠিত হবে জানাজা। এরপর বৃহস্পতিবার কফিন ফিরিয়ে এনে ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। বিশ্বের 2টি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যয়বহুল এক যুদ্ধ এবং কয়েক দশকের চরম অর্থনৈতিক সংকট সত্ত্বেও তেহরান খামেনিকে বিদায় জানাতে খরচের কোনো কমতি রাখছে না। ধর্মীয় প্রতীকে ঘেরা এই বিশাল অনুষ্ঠান এমন সময়ে আয়োজন করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের সময়ের সঙ্গে মিলে গেছে।
জনসংখ্যা অনুপাতে বিশ্বের সবচেয়ে বড় জানাজা হিসেবে আজও স্মরণীয় হয়ে আছে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা, যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তেহরানের ৩২ কিলোমিটার দীর্ঘ পথে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল ১ কোটির বেশি মানুষ। তবে আলী খামেনির জানাজায় ২ কোটি মানুষের সমাগমের দাবি জানিয়েছে ইরান। এর মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের শেষ ১৬য় আজ রাতে মাঠে নামছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ নরওয়ে। নেইমারকে শুরু থেকে মাঠে দেখা যাবে কিনা তা নিশ্চিত করেননি কোচ কার্লো আনচেলত্তি। কাগজে কলমে ব্রাজিল ফেভারিট হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। এই মহারণ হবে বাংলাদেশ সময় রাত ২টায়। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের অর্জন যেখানে ৫টি শিরোপা, সেখানে নরওয়ের কোনো বিশ্বকাপ সাফল্য নেই। তবে দু দলের মুখোমুখি পরিসংখ্যান ব্রাজিলের জন্য সুখর নয়। এখন পর্যন্ত ৪ বারের দেখায় ২টি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি ২টি ড্র হয়েছে। এই ম্যাচের অন্যতম আকর্ষণ দুই দলের আক্রমণ ভাগের ২ তারকা। ব্রাজিলের হয়ে আক্রমণের মূল দায়িত্ব থাকবে ভিনিসিয়াসের কাঁধে। পুরোপুরি ফিট না থাকায় নেইমারকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম। ফলে সেলেসাওদের সবচেয়ে বড় ভরসা এখন ভিনিসিয়াস। অন্যদিকে নরওয়ের আক্রমণের কেন্দ্রবিন্দু ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, যার গোল করার ক্ষমতা ইউরোপীয় দলটির সবচেয়ে বড় শক্তি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন হ্যামস্ট্রিং চোটের কারণে লুকাস পাতেকা খেলতে পারছেন না। তবে স্বস্তির খবর, ২ সপ্তাহ পর অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া। পুরোপুরি ফিট না হলেও বেঞ্চে থাকবেন এবং প্রয়োজনে কিছু সময় মাঠে নামবেন। নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হল্যান্ডকে নিয়েও সতর্ক ব্রাজিল। আনচেলত্তির ভাষায়, হল্যান্ডকে নতুন করে চেনানোর দরকার নেই। তার ডিফেন্ডাররা জানেন কিভাবে বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে সামলাতে হয়। অন্যদিকে নরওয়ের কোচ স্টলে সোলবাকেন মানছেন ব্রাজিলই ফেভারিট। তবে আগের মতো অপ্রতিরোধ্য নয় সেলেসাওরা। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানো সম্ভব বলেও আত্মবিশ্বাস তার। হল্যান্ডের প্রশংসা করে সোলবাকেন বলেন, তার দল জানে কিভাবে গোল মেশিনকে কার্যকরভাবে ব্যবহার করতে হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত ১১টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।